আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ফাজানের ফার্স্ট রুলস দেখলাম, এখন হচ্ছে আমরা সেকেন্ড রুলস আসলাম। ধরো তোমার পরীক্ষার হলে দেওয়া থাকলো যে ধরো যে বেরিলিয়াম ক্লোরাইড, ধরো যে তোমাকে একটা আমি দিই, বেরিলিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে তোমার বেরিলিয়াম ক্লোরাইডের পরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, এদের কোনটির গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি, এভাবে দিল। ঠিক আছে, যে কোনটির গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি এভাবে দিল। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে এখানে যে কমন যে আয়নগুলো আছে সেই কমন আয়নগুলো বাদ দাও। যেমন এখানে কি আছে, ক্লোরিন আছে, তাহলে এগুলো বাদ দাও, তাহলে থাকে হচ্ছে তোমার Be2+, Mg2+, আর হচ্ছে Ca2+। এখন ফাজানের ফার্স্ট রুলসে যাও, ফার্স্ট রুলসে কি বলছে যে চার্জের পরিমাণ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এখানে চার্জের পরিমাণ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে, এই জিনিসটা তো তুমি এখান থেকে চার্জের পরিমাণ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। সো এটা দিয়ে তুমি এখানে ডিফারেন্সিয়েট করতে পারবে না কার পোলার আয়ন কত বেশি, কারণ সবার চার্জের পরিমাণ হচ্ছে সমান। সো ফার্স্ট রুল যখন ফেল করবে তখন আমরা সেকেন্ড রুলসে যাব। সেকেন্ড রুলসে কী বলছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে, অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন তত বেশি হবে। সো এদিকে যদি ক্যাটায়ন আছে, ঠিক আছে, এখানে যদি কি আছে, ক্যাটায়ন যেহেতু আছে, সো আমরা দেখব ক্যাটায়নের ক্ষেত্রে যে ক্যাটায়নের আলটিমেটলি তোমার পোলার আয়নের কন্ডিশন কি। সো এখানে দেখা যায় যে একটু ওয়েট করো, সো এখানে দেখা যায় যে তোমার আলটিমেটলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এরা হচ্ছে একই গ্রুপে অবস্থিত এবং একই গ্রুপের উপর থেকে যত নিচে নামবো পরমাণুর আকার তত বড় হইতে থাকবে। পরমাণুর আকার বড় হওয়া মানে ক্যাটায়নের আকার বড় হইতে থাকা। পরমাণুর আকার বড় হওয়া মানে কি, তোমার ক্যাটায়নের আকার বড় হইতে থাকা। সো আলটিমেটলি এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো যে ক্যালসিয়ামের যে আকার Ca2+, সাইজ যদি চিন্তা করি সাইজ হিসাবে ক্যালসিয়ামের যে আকার সেই আকার ম্যাগনেসিয়ামের আকার থেকে বড়, ম্যাগনেসিয়ামের আকার তোমার বেরিলিয়ামের আকার থেকে বড়। সো ক্যাটায়নের দেখো সূত্রটা কি ছিল, ক্যাটায়নের সাথে অপোজিট রিলেশন, ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। তার মানে ক্যাটায়নের আকার যত বড় পোলার আয়ন তত কম, অপোজিট সম্পর্ক। সো এখানে যদি অপোজিট সম্পর্ক হয়, এটা হচ্ছে সাইজ অনুযায়ী সাজাইছি, সাইজ বড় থেকে ছোটোতে সাজাইছি, তাহলে পোলার আয়ন অর্ডার অপোজিট হবে। পোলার আয়ন অর্ডার কী হবে, অপোজিট হবে। অর্থাৎ যার আকার ক্যাটায়নের আকার যত বড় তার পোলার আয়ন তত কম, ক্যাটায়নের আকার যত ছোট তার পোলার আয়নের আকার তত বেশি। অর্থাৎ এখানে পোলার আয়নের আকার তত বেশি, পোলার আয়ন যত বেশি সমযোজী ক্যারেক্টার তত বেশি। অর্থাৎ পোলার আয়ন যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি বেশি। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে বেরিলিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। আচ্ছা, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য যত বেশি, আয়নিক বৈশিষ্ট্য তত কম। তাহলে আয়নিক অর্ডার হবে তোমার এটার উল্টাটা, CaCl2 গ্রেটার দেন MgCl2 গ্রেটার দেন BeCl2। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড। কারণ আয়নিক অর্ডার, আয়নিক ক্যারেক্টার যার যত বেশি, আয়নিক ক্যারেক্টার যার যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে আয়নিক ক্যারেক্টারকে সাপোর্ট করে। সো আয়নিক ক্যারেক্টার যত বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। সো ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে বেশি হবে, বেরিলিয়াম ক্লোরাইড থেকে কম হবে। সো আমরা এখানে দেখি, এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 782, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে 714, বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে 405। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন আসো আমরা তারপরে নিচের গুলা দিলে তোমরা অবশ্য পারবা। যেমন দুইটা একটা উদাহরণ দিই, CaF2 এবং CaCl2, এর মধ্যে কার গলনাঙ্ক কত বেশি, কার গলনাঙ্ক কত কম। CaF2 CaCl2, ধরে এটা দেওয়া থাকলো CaF2 CaCl2। তোমার কাজ হচ্ছে প্রথম কি বাদ দেওয়া, কমন আয়নগুলো বাদ দেওয়া। কমন আয়ন বাদ দিলে থাকে আছে F- Cl-। আচ্ছা, তো F- আর Cl- মধ্যে প্রথম রুলস অ্যাপ্লাই করো, প্রথম রুলস যায় না, চার সংখ্যা সমান। সো দ্বিতীয় রুলস অ্যাপ্লাই করো, অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি, পোলার আয়ন তত বেশি। তার মানে দেখো ফ্লুরিন ক্লোরিন, ফ্লুরিন ক্লোরিন, দেন ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারা সেম গ্রুপে অবস্থিত। তো সেম গ্রুপে অবস্থিত হইলে আমি এখানে দেখি ফ্লুরিন থেকে ক্লোরিনের আকার বড়, দ্যাট মিনস F- থেকে Cl- এর আকার বড়। তার মানে সাইজ হিসেবে যদি চিন্তা করি তাহলে ক্লোরিনের আকার হচ্ছে বড়, কি থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের আকার বড় কার থেকে, ক্লোরিনের আকার বড় হচ্ছে তোমার ফ্লুরিন থেকে। তো অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি। সো এদিকে পোলার আয়ন আমি দিই, পোলার আয়ন
কী হয় তত বেশি হয়। দ্যাট মিনস পোলার আয়ন হচ্ছে CaCl2, এর পোলার আয়ন CaF2 থেকে বেশি। পোলার আয়ন যত বেশি সমযোজী ক্যারেক্টার তত বেশি, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি CaCl2 CaF2। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি আয়নিক ক্যারেক্টার তত কম, কারণ সমযোজী ক্যারেক্টার যত বেশি হবে আয়নিক ক্যারেক্টার তত কী হবে, কম হবে। দ্যাট মিনস আয়নিক ক্যারেক্টার CaF2টা বেশি হবে, CaCl2টা কম হবে। তার মানে CaF2-র আয়নিক ক্যারেক্টার বেশি, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, দ্রবণীয়তা বেশি, সব কিছু বেশি। ঠিক আছে, আচ্ছা এখন তারপরে যাও পোলার আয়নের তৃতীয় নিয়ম। পোলার আয়নের তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়মের ক্ষেত্রে আমরা কি পড়ে আসি, ধরো তোমার উদাহরণ দিয়ে বোঝাই, NaCl আর CuCl এর মধ্যে, NaCl আর CuCl এর মধ্যে কার ধরো যে গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি বা স্ফুটনাঙ্ক বেশি। সো NaCl আর CuCl, এখানে আমরা কমন আয়ন বাদ দিলে পাই Na প্লাস আয়ন, Cu প্লাস আয়ন। সো প্রথম রুলস অ্যাপ্লাই হয় না, কারণ প্রথম রুলসের ক্ষেত্রে চার্জ সংখ্যা যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। সো চার্জ যেহেতু এখানে বেশি, সো আলটিমেটলি চার্জ যেহেতু সমান, সো আলটিমেটলি ফার্স্ট রুলস অ্যাপ্লাই হবে না। সেকেন্ড রুলসে আসো, সেকেন্ড রুলসের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্যাটায়নের আকার যত কম হবে পোলার আয়ন তত বেশি হবে। দ্যাট মিনস আমাকে ফার্স্টে জানতে হবে সোডিয়াম আর কপারের মধ্যে ক্যাটায়নের আকার কার কম কার বেশি, কিন্তু এটা ইনিশিয়ালি জানার হয় নাই, কারণ আমরা পর্যায় সারণীতে কী পড়ছি, একই গ্রুপ বরাবর সাইজ পড়ছি কিংবা একই পর্যায় বরাবর সাইজ পড়ছি। সো এখানে একই গ্রুপ বরাবর বা একই পর্যায় বরাবর সোডিয়াম এবং কপার একই গ্রুপে অবস্থিত না, আবার তারা দুজন একই পর্যায়ে অবস্থিত না। সো কার আকার কতটুকু এটা আমরা জাজ করতে পারতেছি না। এটা যেহেতু আমরা জাজ করতে পারতেছি না, তখন আমরা যাব থার্ড রুলসে। থার্ড রুলসে কী বলছিল যে NS2Np6 এই ইলেকট্রন বিন্যাসের তুলনায় NS2Np6 N-D10 এইটার পোলার আয়ন বেশি হবে। কি বলা ছিল থার্ড রুলসে, যে NS2Np6 এই বিন্যাসের তুলনায় NS2Np6 N-1D10 এটার পোলার আয়ন তত বেশি হবে। দ্যাট মিনস Cu প্লাসের ইলেকট্রন বিন্যাস করে দেওয়া এটাই আসে, এই বিন্যাস আসে। সো পোলার আয়নের দিক দিয়ে পোলার আয়ন হচ্ছে Cu প্লাসের বেশি, Na প্লাসের কম। আচ্ছা, তার মানে সমযোজী ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ক্যারেক্টার কপারের বেশি, CuCl NaCl এর কম। সমযোজী ক্যারেক্টার NaCl এর কম, দ্যাট মিনস আয়নিক ক্যারেক্টার উল্টা হবে। দ্যাট মিনস আয়নিক ক্যারেক্টার NaCl এর বেশি, CuCl এর কম। দ্যাট মিনস আয়নিক ক্যারেক্টার NaCl এর বেশি মানে NaCl এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি বেশি। আচ্ছা, তারপরে আসো, তারপরে আমরা একটু আগে পড়ে আসলাম যে পিওর সমযোজী, পিওর আয়নিক ক্যারেক্টার আমরা পড়ে আসছি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তারপরে তড়িৎ পরিবাহিতা, এগুলো আমরা পড়ে আসছি। পিওর কিছু আয়ন কি বলে সমযোজী ক্যারেক্টার আছে। পিওর সমযোজী ক্যারেক্টার মানে যে অপোলার যৌগে দ্রবণীয়তা। দেখো পোলার যৌগে পোলার যৌগ দ্রবীভূত হয়, লাইক ডিজলভস লাইক, একটা রুলস ছিল লাইক ডিজলভস লাইক, মানে পোলার যৌগ পোলার যৌগে দ্রবীভূত হয়, অপোলার যৌগ অপোলার যৌগে দ্রবীভূত হয়। তার মানে অপোলার যৌগ যেমন ধরো যে কেরোসিন। সো অপোলার যৌগে কোনটা বেশি দ্রবীভূত হবে সেইটা ডিপেন্ড করবে তার সমযোজী ক্যারেক্টারের উপর। কি বললাম, পোলার যৌগে কোনটা বেশি দ্রবীভূত হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে তার আয়নিক ক্যারেক্টারের উপর, কারণ পোলার যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, আয়নিক ক্যারেক্টারের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, লাইক ডিজলভস লাইক। সো পজিটিভ নেগেটিভ চার্জ যত বেশি হবে পোলার যৌগে তত বেশি দ্রবীভূত হবে। বাট অপোলার যৌগে যখন তুমি কোনো কিছুকে দ্রবীভূত করতে যাবা যেটার মধ্যে পজিটিভ নেগেটিভ নাই, এমন একটা সলিউশনে যখন তুমি যাবা, নিষ্ক্রিয় দ্রাবকে যখন তুমি যাবা, তখন সেইখানে একটা জিনিস কি বেশি দ্রবীভূত হবে কিনা সেটা ডিপেন্ড করবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি কিনা তার উপরে, অর্থাৎ অপোলার যৌগে দ্রবীভূত। আরেকটা আছে পোলার আয়নের কারণে তোমার কালার সৃষ্টি হতে পারে। এখন পোলার আয়নের কারণে কেন কালার সৃষ্টি হতে পারে সেই জিনিসটা তোমাকে আমি বুঝাইতেছি। পোলার আয়নের কারণে কেন কালার সৃষ্টি হইতে পারে সেই জিনিসটা তোমাকে আমি বুঝাইতেছি। দেখো পোলার আয়নের ক্ষেত্রে কি হয়, ধরো এদিকে আমি সোডিয়াম প্লাস দিলাম, Na প্লাস দিলাম, আর এদিকে আমি Cl মাইনাস দিলাম। Cl মাইনাসের মধ্যে এদিকে তোমার কি আছে, আছে, এটা কি হইলো তোমার আলটিমেটলি কক্ষপথের বিকৃতি ঘটলো, অর্থাৎ ইলেকট্রনগুলো এই পাশে সরে আসলো। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখো, ক্যাটায়নের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা গত ক্লাসে পড়ায় আসছি যে রঙিন কালার সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই ডি বা এফ অরবিটাল থাকতে হবে। ডি বা এফ অরবিটাল যদি না থাকে তাহলে কিন্তু কালার সৃষ্টি হইতে পারবে না।
তো ফার্স্ট শর্তটা হচ্ছে এখানে ডি বা এফ অরবিটাল থাকতে হবে খালি। তো দেখো এখানে যে আমরা ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নের, এখানে যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নের আলটিমেটলি ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি 1s2 2s2 দেন 2p6 দেন 3s0 তারপরে 3p0 3d0, দ্যাট মিনস এখানে যে কক্ষপথ থেকে সেই ইলেকট্রন দান করে দিছে সেই কক্ষপথ তো খালি আছেই, সেই অরবিটাল তো খালি আছে, তার পাশাপাশি অরবিটালগুলোও খালি আছে, এখানে 3d অরবিটাল অ্যাভেলেবল। যাই হোক না কেন এখানে খালি অরবিটাল অ্যাভেলেবল আছে। সো জিনিসটাকে আমি দেখাই এরকমভাবে যে সোডিয়াম প্লাস তার এখানে একটা খালি অরবিটাল আছে, এটা হচ্ছে ধরো Cl মাইনাস, ধরো এখানে তার যে আটা আছে কক্ষপথটা আছে সেই কক্ষপথটা বিকৃতি ঘটলো, ইলেকট্রনগুলো এখন এই কক্ষপথে বিরাজ করতেছে। ধরো আমি এখানে দুইটা ইলেকট্রনকে দেখাইলাম বা একটা ইলেকট্রনকে দেখাইলাম। সো সামটাইমস হয় কি ক্যাটায়নের যে খালি অরবিটাল, ক্যাটায়নের যে অরবিটালগুলো, ক্যাটায়নের অরবিটালগুলো খালি হওয়ার কারণে এবং এই পোলার আয়নের কারণে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগগুলো এই ক্যাটায়নের কাছাকাছি চলে আসে, এবং ক্যাটায়নের কাছাকাছি চলে আসা মানে ক্যাটায়নের খালি অরবিটালগুলোর কাছাকাছি চলে আসে। সো ক্যাটায়নগুলোর খালি অরবিটালগুলোর কাছাকাছি চলে আসার কারণে দেখা যায় যে এখান থেকে আমি যদি এখানে তোমার এই ইলেকট্রনগুলোকে যদি একটু শক্তি দেওয়া যায় তখন সেই ইলেকট্রনগুলো এই খালি অরবিটালে ক্ষণিকের জন্য চলে আসে। অবশ্যই এখানে আমাকে এনার্জি দিতে হবে, কারণ এইটা তখন নিম্ন শক্তি স্তর হিসেবে কাজ করে, এটা উচ্চ শক্তি স্তর হিসেবে কাজ করে, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর হিসেবে কাজ করে। সো তুমি যদি তাকে একটু এনার্জি দাও, তাকে একটু কিছুটা শক্তি দাও, তখন কি হয় এখানের যে ইলেকট্রন আছে দেখো যেহেতু এটা খালি অরবিটালের কাছাকাছি চলে আসছে, সো এটা ট্রান্সফারটা পসিবল। সামটাইমস এই ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যায়, এই ইলেকট্রনটার কী হয়ে যায় তোমার ট্রান্সফার হয়ে যায়। তো এই ইলেকট্রনটার যদি ট্রান্সফার হয়ে যায় দেখা যায় এই ইলেকট্রনটা যেহেতু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে আসছে, সো তাদের মধ্যে একটা শোষণ বর্ণালীর সৃষ্টি হয়, এবং সেই শোষণ বর্ণালীটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায় তখন আমরা একটা কালার দেখতে পাই। অর্থাৎ মেইন জিনিস একটা শোষণ বর্ণালী সৃষ্টি। আমি তোমাকে জিনিসটা বুঝাই, আমরা গত ক্লাসে পড়ে আসছি যে ধরো যে 5টা ডিজেনারেট অরবিটাল ছিল, কালার সৃষ্টি কেন হইতেছে, ডিজেনারেট অরবিটাল ছিল, তাদের মধ্যে নন ডিজেনারেট কন্ডিশন সৃষ্টি হইলো এখানে লিগ্যান্ড আসার কারণে। তো এখানে ধরো যে এই ইলেকট্রনগুলো থাকলো, এখন সামটাইমস কিছু শক্তি দিলাম, শক্তি দেওয়ার পর অর্থাৎ দৃশ্যমান আলোর পরিসরে যদি এখানে যদি শক্তিটা পড়ে সেই শক্তিটা যদি যথেষ্ট হয় এই ইলেকট্রনটাকে উপরে তুলে নিতে, উপরে তুলে নিলে আলটিমেটলি তার একটা শোষণ বর্ণালী সৃষ্টি হবে। তো আমরা দেখতেছিলাম যে একটা কমপ্লিমেন্ট কালার ক্রিয়েশন হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি শোষণ বর্ণালী কিন্তু ভিজিবল লাইটের শুধু হবে ব্যাপারটা এরকম না, অন্য কোনো সীমার মধ্যেও তোমার আলটিমেটলি কী হইতে পারে, অন্য কোনো সীমার মধ্যেও তোমার এই ট্রান্সফারটা হইতে পারে, এই শক্তিটা লাগতে পারে, তখনও শোষণ বর্ণালী সৃষ্টি হইতে পারে, বাট সেটাকে আমরা রঙিন দেখবো না বা চোখে দেখবো না। আমি তোমাকে জিনিসটা বুঝাই। দেখো আমাদের তো অনেকগুলো তরঙ্গ আছে, অনেকগুলো তরঙ্গের মধ্যে কী আছে, ইনিশিয়ালি আছে আমাদের গামা, তারপরে আছে আমাদের এক্স রে, তারপরে আছে আমাদের ইউভি আল্ট্রাভায়োলেট, তারপরে আছে আমাদের হচ্ছে তোমার ভিজিবল লাইট। সো দৃশ্যমান আলোর মধ্যে আবার তোমার কয়টা আছে, দৃশ্যমান আলোর মধ্যে আবার তোমার 7টা কালার আছে, ভিভগিওর মানে ভায়োলেট, তারপরে আইতে কি জানি, বিতে হচ্ছে ব্লু, তারপরে জিতে হচ্ছে গ্রিন, ওয়াই অতে হচ্ছে অরেঞ্জ, আর তো হচ্ছে রেড। তারপর হচ্ছে ভিজিবলের পরে হচ্ছে তোমার আছে হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি ইনফ্রারেড, অবহেলিত রশ্মি, ইনফ্রারেড। আমরা সেকেন্ড চ্যাপ্টারে জিনিসগুলো পরে আছি। ইনফ্রারেডের পরে আছে অবহেলিত রশ্মির পরে আছে তোমার হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে, তারপরে মোস্ট প্রবাবলি রেডিও ওয়েভ। সো এখন এই যে ওয়েভগুলো আছে সেই ওয়েভগুলোর কিন্তু শক্তি আছে, আমরা জানি সেই ওয়েভগুলোর কি আছে তোমার শক্তি আছে। যেমন গামা ওয়েভের শক্তি সবথেকে বেশি, কারণ কি গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি। দেখো আমরা উপর থেকে যত নিচে নামবো ফ্রিকোয়েন্সি তত বাড়তে থাকবে, যেমন কমতে থাকবে। যেমন এটার গামার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি, গামা হচ্ছে এরকম, গামার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। এক্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম, ইউভি লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম, ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম, ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম, মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কম। ফ্রিকোয়েন্সি মানে তো বুঝছো, এটা আগের সেকেন্ড চ্যাপ্টারে পরে আসা হয়েছে। সো সেকেন্ড চ্যাপ্টার একটু তোমরা যারা আমার ক্লাসগুলো দেখে আসছো তারা বুঝবে। সো দ্যাট মিনস এটার যে ফ্রিকোয়েন্সির মান অর্থাৎ নিউয়ের মান, সেই নিউয়ের মান বেশি। নিউয়ের মান বেশি মানে এটা যদি এনার্জি চিন্তা করি, এনার্জির মান বেশি, ইকুয়ালস টু এইচ নিউ, ইকুয়ালস টু কি এইচ
নিউ। তার মানে এই গামা রশ্মির একটা শক্তি আছে, এক্স রে রশ্মির শক্তি আছে, ইউভি রশ্মির শক্তি আছে, ভিজিবল রশ্মির শক্তি আছে। ভিজিবল রশ্মির মধ্যে আবার বেগুনের শক্তি সব থেকে বেশি, তারপরে হচ্ছে তোমার আই, তারপরে ব্লু এর শক্তি, তারপরে গ্রিন, রেডের শক্তি হচ্ছে সব থেকে কম, লাল আলোর শক্তি সব থেকে কম। তারপর হচ্ছে তোমার ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেড ওয়েভ। বুঝতে পারছো? আচ্ছা, সো এখন ধরো এখানে আমার কি হলো, এখানে আমার এই আমি জিনিসটাকে এরকমভাবে বুঝাই, ধরো যে গামা রশ্মির শক্তি হচ্ছে 100, আর এইখানে শক্তি হচ্ছে ধরো যে 90, এটার শক্তি হচ্ছে ধরো যে 85, এটার শক্তি হচ্ছে ধরো যে 80, এটার শক্তি হচ্ছে ধরো যে 75, এই শক্তি 70। আবার 80-র মধ্যে ধরো যে এটার শক্তি হচ্ছে তোমার ধরো যে একজাক্ট 80, এটা হচ্ছে তোমার ধরো যে 79, এটা 78, এটা ধরো যে 76, এটা ধরো যে 75, এটা ধরো যে 74, এটা ধরো যে তোমার 73 শক্তি। তো বিভিন্ন টাইপের এনার্জি এখানে আছে। আচ্ছা, সো এখন আমি যে জিনিসটা বলতে চাইছি, ধরো এখানে যেই এই কন্ডিশনটা যেটা ক্রিয়েট হইলো, ফর এক্সাম্পল ধরো এই তাদের মধ্যে শক্তির ডিফারেন্স হইলো ধরো যে তোমার 90, অর্থাৎ এই ইলেকট্রনটাকে 90 পরিমাণ শক্তি দিলে সে এখানে আসবে। সো 90 পরিমাণ শক্তি কে দিতে পারবে? হ্যাঁ, 90 পরিমাণ শক্তি এখানে দিতে পারবে এক্স রে, কারণ এক্স রে 90 শক্তি আছে। সো এক্স রে যদি এখানে আমরা ধরি, আমরা যদি এখানে কি ধরি, এক্স রে ধরি, আমরা যদি এখানে এক্স রে ধরি, তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রনটা সেই 90 শক্তি অ্যাচিভ করবে, 90 শক্তি অ্যাচিভ করে সে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে। তো এই ডি অরবিটালে চলে আসবে, এই ক্যাটায়নের ফাঁকা অরবিটালে চলে আসবে। সো আলটিমেটলি সে একটা শোষণ বর্ণালী সৃষ্টি করবে, বাট বর্ণালীটা আমরা দেখব না, কারণ সেটা আমরা ভিজিবল রেঞ্জে নাই। আমরা সেই বর্ণালীটাকেই দেখবো, আমরা সেই কালারটাকেই দেখবো যেটা ভিজিবল রেঞ্জে আছে। সো আলটিমেটলি এখানে কালার সৃষ্টি হবে না। বাট ধরো এখানে কি কাহিনীটা হইলো, এখানে হচ্ছে ধরো যে এটার জন্যে 85 এনার্জি লাগলো। এই ইলেকট্রনটাকে আমরা যদি সেই অ্যানায়নের শেষ কক্ষপথ থেকে আমরা যদি ক্যাটায়নের অরবিটালে ট্রান্সফার করতে চাই, তখন আমাদের কি লাগবে, তখন তোমার ধরো যে আমাদের 85 পরিমাণ এনার্জি লাগবে। সো 85 পরিমাণ এনার্জি কখন দেওয়া যাবে, যখন আমরা সেখানে ইউভি লাইট ফেলবো। অর্থাৎ এখানে ইউভি লাইট ফেললে দেখা যাবে যে ইলেকট্রনটা এখান থেকে খালি অরবিটালে যাইতেছে এবং সেটাকে শোষণ বর্ণালী সৃষ্টি করতেছে। এখন সেই যে শোষণ বর্ণালীটা সৃষ্টি করতেছে, সেই শোষণ বর্ণালীটার কালারটা যেটা আসবে সেটা আসবে সাদা, কারণ ইউভি রশ্মির যে শোষণ বর্ণালীর কালার আসে সেই কালারগুলো সাদা আসে। সো আমরা তখন যৌগটাকে সাদা দেখতে পারবো। আবার ফর এক্সাম্পল ধরো এখানে এটার জন্য ধরো যে তোমার 78 পরিমাণ শক্তি দরকার, 78, যে ইলেকট্রনটাকে যদি আমরা ট্রান্সফার করতে চাই তাহলে 78 পরিমাণ এনার্জি দরকার। সো আমার যখন ভিজিবল লাইট যখন পড়বে, ভিজিবল লাইটে তো 7টা কালার থাকে, 1 2 3 4 5 6 7, 7টা কালার থাকে। সো ভিজিবল লাইটে তো 7টা কালার থাকে, তো 7টা কালারই পড়লো। সূর্য থেকে আলো আসলো, আলোর মধ্যে 7টা কালার আছে, 7টা কালারই পড়লো। কোন কালারটার সাথে সঙ্গতিপূর্ণ হবে, কোন কালারের এনার্জির সাথে, ওই আলোক রশ্মির মধ্যে ধরো যে 78 যেটা আছে সেটার ব্লু যেটা আছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ হইলো। অর্থাৎ ব্লু আলু, অর্থাৎ এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা ব্লু বা তোমার ব্লু আলু শোষণ করে, এখানে ব্লু আলু শোষণ করে সে অরবিটালে এই ক্যাটায়নের ডি অরবিটালে ট্রান্সফার হলো। যদি সেটা ভিজিবল লাইটের সাথে সঙ্গতিপূর্ণ হয়, ভিজিবল লাইটের কোনো আলোকে শোষণ করে সে অরবিটালে গমন করে, সে ক্যাটায়নের অরবিটালে গমন করে, তখন আলটিমেটলি যেই কাহিনীটা হয় সেটা হচ্ছে তখন দেখা যায় যে এই ব্লু এর কমপ্লিমেন্টারি একটা কালার সৃষ্টি হয়। কারণ ব্লু শোষণ করে ফেলছে, মানে ব্লু কালারটাকে মুছে দাও। তাহলে ব্লু কালারটাকে যদি আমরা মুছে দিই তাহলে আমরা সেটার কমপ্লিমেন্টারি কালার কী পাই, দেখো ব্লু এর কমপ্লিমেন্টারি কালার কি, অরেঞ্জ। অর্থাৎ তখন আমরা যৌগটাকে দেখবো যে যৌগটা হচ্ছে অরেঞ্জ। আবার যদি সেটা গ্রিন আলো শোষণ করে, যদি উচ্চতর ওই ফাঁকা অরবিটালে ট্রান্সফার হয় ক্যাটায়নের, তখন সেটা রেড দেখা যাবে, কারণ গ্রিনটাকে মুছে দাও। পার্পেল যদি হয়, তাহলে পার্পেল যদি শোষণ করে তাহলে তার কমপ্লিমেন্টারি কালার ইয়েলো হবে। ইভেন এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বুঝায় নিতে চাই, যে নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখো, একটা যৌগের মধ্যে, বিভিন্ন যৌগের মধ্যে যার পোলারায়ন যত বেশি হবে তার ক্ষেত্রে কালার সৃষ্টিটা তত বেশি হবে, বা কালার সৃষ্টিটা তত ইজি হবে, বা ধরো যে কালার সৃষ্টিটা তত সহজ হবে। আমি জিনিসটা তোমাকে বোঝাই তাহলে বুঝবা। ধরো যে এদিকে একটা ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে A+, এটা ক্যাটায়ন আছে এদিকে A+,
এখন এইদিকে ধরো যে একটা অ্যানায়ন আছে, এখানে ধরো যে আরেকটা ক্যাটায়ন আছে A প্লাস, এইদিকে ধরো একটা অ্যানায়ন আছে B মাইনাস। বি মাইনাসের আকার হচ্ছে অনেক বড়। আবার এখানে ধরো যে A প্লাস আছে, আর একটা C মাইনাস একটা অ্যানায়ন আছে, সেই C মাইনাস, ধরো যে C মাইনাস, সি মাইনাসের আকার অনেক কম, হচ্ছে এতটুকু, C মাইনাসের আকার হচ্ছে এতটুকু। সো এইখানে দেখা যাবে যে এটার খালি ডি অরবিটাল আছে, এটা খালি ডি অরবিটাল, ক্যাটায়নের ফাঁকা অরবিটাল, তাহলে এটাও খালি ক্যাটায়নের ফাঁকা অরবিটাল। সো দেখা গেল যে এখানে আলটিমেটলি তোমার কী হলো, পোলার আয়নটা তত বেশি ঘটলো। অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই অরবিটালটা তত কাছাকাছি চলে আসলো, মানে এই অরবিটাল আর এই অরবিটাল আর এখানে যে কক্ষপথ, সেই কক্ষপথের ইলেকট্রনের শক্তি বা সেই কক্ষপথের শক্তি প্রায় সেম, কারণ তারা প্রায় কাছাকাছি চলে আসলো। এবং এখানে ইলেকট্রন ট্রান্সফার করাটা ইজি, আমি কম শক্তি দিলে ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যাবে। আর এখানে ধরো যে পোলার আয়নটা ঘটলো হচ্ছে এতটুকু পোলার আয়ন ঘটলো, বাট এখানে এই যেই শেষ কক্ষপথ এবং ফাঁকা ডি অরবিটালের মাঝখানে অনেক ফারাক। সো এখানের ইলেকট্রনগুলোকে আমার খুব বেশি পরিমাণ শক্তি দিলে দেখা যাবে যে এখানে ট্রান্সফার হইতেছে। সো দেখা গেল যে এখানে পোলার আয়ন বেশি ঘটছে, এখানে পোলার আয়ন কম ঘটছে। সো পোলার আয়ন কম ঘটার কারণে এখানে কালার সৃষ্টি হওয়ার প্রবণতাটা তত কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে আমি বলি। ধরো এখানে আলটিমেটলি এটা থেকে এটা ট্রান্সফারের জন্য 100 পরিমাণ শক্তি দরকার। কারণ এই 100 পরিমাণ শক্তি কি ভিজিবল লাইট দিতে পারবে? কারণ ভিজিবল লাইটের শক্তি কত আছে দেখো, ভিজিবল লাইটের শক্তি কত আছে, এই 80 থেকে 73-এর রেঞ্জে। 80 থেকে 73-এর রেঞ্জে থাকলে ভিজিবল লাইট সেটাকে কি করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে। আবার ধরো তো এখানে আলটিমেটলি 100 যদি শোষণ বর্ণালী সৃষ্টি হয়, গামা রশ্মির প্রভাবে সৃষ্টি হবে, ভিজিবল লাইটের প্রভাবে সৃষ্টি হবে না। সো আলটিমেটলি এখানে কি হবে না, তোমার কালারফুল হবে না, বস্তুটাকে আমরা কালারফুল দেখবো না। কিন্তু যদি এরকমটা হয় যে এখানে যে ট্রান্সফারটা ঘটতেছে এটা ধরো যে 75 পরিমাণ শক্তি দরকার, এখান থেকে এখানে কম পরিমাণ শক্তি, 75 পরিমাণ শক্তি, এই শক্তিটা ভিজিবল লাইট দিতে পারবে। সো এই শক্তিটা যদি ভিজিবল লাইট দিতে পারে তাহলে 75 শক্তির জন্য কোন কালারটা হয়, 75-এর জন্য ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার কি হবে, 75 শক্তিটা যদি শোষিত হয়ে যায়, ইয়েলো শক্তিটা যদি শোষিত হয়ে যায় তাহলে কোন কালারটা থাকে, পার্পল, অর্থাৎ তখন যৌগটা পার্পল দেখা যাবে। দ্যাট মিনস আমি যে জিনিসটা তোমার মাথায় ইনপুট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার পোলার আয়ন যত বেশি হবে তত তারা অরবিটালগুলো কাছাকাছি আসবে, তাদের শক্তির ডিফারেন্স তত কম হবে এবং কালার সৃষ্টি হওয়াটা ততটা ইজি হবে, ইলেকট্রন ট্রান্সফারটা ততটা ইজি হবে। একটা জিনিস মাথায় রাখবে, ইলেকট্রনটা যত ইজিলি ট্রান্সফার হবে শোষণ বর্ণালীটা তত ইজিলি ক্রিয়েট হবে। আচ্ছা, তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েই বুঝাই। দেখো AgF তারপরে AgCl, তারা হচ্ছে সাদা, তুমি দেখো না AgCl সাদা বর্ণের অধক্ষেপ দেয়, সিলভার ক্লোরাইড দর্পণ। তারপরে AgBr, এটার কালার হচ্ছে হালকা হলুদ, এটার কালার হচ্ছে কি হালকা হলুদ। আবার AgI, এটার কালার হচ্ছে গাঢ় হলুদ। এখন এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা আসলো পরীক্ষায়, ভাই এটা তো তুমি অবস্থান্তর মৌলের এই কাহিনীতে ব্যাখ্যা দিতে পারবে না। হ্যাঁ, অবস্থান্তর মৌলের কারণে তারা রঙিন হইতে পারে, কিন্তু রঙিনটা কার কত বেশি রঙিন হবে সেই জিনিসটা কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না, সেটা এটা থেকে ব্যাখ্যা দিতে হবে। দেখো আমরা কমন আয়নগুলো বাদ দিই, তাহলে আমাদের থাকে হচ্ছে F মাইনাস আয়ন, Cl মাইনাস আয়ন, Br মাইনাস আয়ন, I মাইনাস আয়ন। আমরা যে সাজাই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একই গ্রুপে অবস্থিত, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে। পরমাণুর আকার বাড়া মানে অ্যানায়নের আকারও বাড়া। দ্যাট মিনস সাইজ অনুযায়ী যদি চিন্তা করি, অ্যানায়নের সাইজ অনুযায়ী যদি চিন্তা করি, আয়োডিনের সাইজ বেশি, ব্রোমিনের সাইজ কম, তারপরে ক্লোরিনের সাইজ, তারপরে ফ্লুরিনের সাইজ। তারপরে আমি যদি চিন্তা করি পোলার আয়ন, দেখো সেকেন্ড ডেফিনেশন অনুযায়ী কি আসে, যে পরমাণুর আকার যত কি হবে, পরমাণুর আকার যত কম হবে, অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন তত বেশি হবে। দ্যাট মিনস AgI এর পোলার আয়ন সব থেকে বেশি, তারপরে AgBr, তারপরে AgCl, তারপরে AgF। কাহিনীটা দেখো, তার মানে AgI এর পোলার আয়ন বেশি হয়, AgBr এর পোলার আয়ন আরেকটু কম হয়, AgCl এর পোলার আয়ন আরও কম, AgF এর পোলার আয়ন সব থেকে কম। অর্থাৎ আমি স্ট্যান্ডার্ডটা যদি এভাবে সাজাই তাহলে কি আসে দেখো, AgI বেশি, তারপরে AgBr, তারপরে AgCl, তারপরে AgF।
তো এখন চিন্তা করো AgI দেন AgBr দেন AgCl AgF। সো এখানে Ag প্লাস আছে আর এখানে ধরো যে আয়োডিন আছে, এখানে এর খালি অরবিটাল আছে, আয়োডিন আছে অনেক ধরো যে, তারপরে Ag প্লাস আছে, এটা ধরো আয়োডিন, আয়োডিন মাইনাস, এটা ধরো Br মাইনাস, Br মাইনাসের সাইজটা আরেকটু ছোটো, Br মাইনাস, আবার Ag প্লাস আছে, তারপরে হচ্ছে Cl মাইনাস, Cl মাইনাসের সাইজটা আরও ছোটো, Cl মাইনাস একটু দূরে দেওয়া দরকার ছিল, Ag প্লাস, ফ্লুইন মাইনাসের সাইজটা আরও ছোটো। এটার পোলারায়ন অনেক বেশি ঘটবে, পোলারায়নটা বেশি ঘটাও। আচ্ছা, এটার পোলারায়নটা আরও বেশি ঘটবে, খালি ডি অরবিটাল তো সরি আরও কম ঘটবে, এটার পোলারায়ন আরও কম ঘটবে, এটার পোলারায়ন ধরো যে আরও কম ঘটবে। আচ্ছা, সো দেখো এখানে AgF এখান থেকে ইলেকট্রনটা এখানে ট্রান্সফার করা কিংবা এখান থেকে ইলেকট্রনটা এখানে ট্রান্সফার করাটা অনেক টাফ, ইভেন খুব বেশি পরিমাণ শক্তি দিতে হবে। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এখানে যে পরিমাণের পোলারায়ন হয়, এখানের অ্যানায়ন থেকে এখানের Ag প্লাস অর্থাৎ ক্যাটায়নের অরবিটালে, খালি অরবিটালে ইলেকট্রন ট্রান্সফার করতে গেলে তোমার যে শক্তিটা লাগে সেটা হচ্ছে ইউভি রেঞ্জে। সেটা কোন রেঞ্জে? ইউভি রেঞ্জে। অর্থাৎ ধরো সেখানে শক্তি লাগে হচ্ছে তোমার ইউভি রেঞ্জে 85 পরিমাণ শক্তি লাগে, সেটা ইউভি দিতে পারে। দ্যাটস ওয়াই সেখানে যে শোষণ বর্ণালী সৃষ্টি হয় সেটা হচ্ছে ইউভি এর শোষণ বর্ণালী সৃষ্টি হয়। বাট আনফর্চুনেটলি ইউভি এর যে শোষণ বর্ণালী অর্থাৎ ইউভি রশ্মিটাকে যদি সরায় নাও সেখানে সাদা অংশ সৃষ্টি হবে। আনফর্চুনেটলি ইউভি রশ্মির শোষণ বর্ণালী সাদা হওয়ার কারণে AgF এবং AgCl এর কালার হচ্ছে সাদা। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে AgBr কিংবা AgI এর মধ্যে যেই পরিমাণ শোষণ বর্ণালীর সৃষ্টি হয়, যেই পরিমাণ এই শক্তি পোলারায়ন হয় সেইখান থেকে ইলেকট্রনটা ট্রান্সফার করতে তোমার কি হয়, তোমার কোন কালারটা লাগে? পার্পল কালারটা লাগে। পার্পল কালার আছে না, পার্পল কালারের শক্তি কত? পার্পল কালারের শক্তি হচ্ছে তোমার 80। এই 80 তোমার শক্তি লাগে। সো সেই 80 শক্তি এখানে কম শক্তি লাগার কারণে পার্পল কালারটা শোষিত হয়, এবং পার্পল কালারটা শোষিত হয়ে যাওয়ার কারণে তুমি কমপ্লিমেন্টারি কালার থেকে যদি পার্পল কালারটা মুছে দাও, তার মানে শোষণ বর্ণালী যেটা সৃষ্টি হয় সেটা পার্পল যদি শোষিত হয় তাহলে যে কালারটা হবে আমার সেই কালারটা কি? ইয়েলো। অর্থাৎ এই AgBr আর AgI দুইটার কালার হয় হলুদ, বাট তাদের মধ্যে এটা হয় হালকা হলুদ, এটা হয় গাঢ় হলুদ। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে এটার মধ্যে পোলারায়নটা কম ঘটে। এটা যদিও বেগুনি আলো শোষণ করে, বেগুনি আলোর কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে ধরো 735 থেকে 740 ন্যানোমিটার, এতটুকু, মানে বেগুনি আলোর মধ্যেও ডিফারেন্স আছে। সো এখানে দেখা যায় যে এখানে যেই শক্তি ট্রান্সফারটা হয়, ইলেকট্রনটা ট্রান্সফারটা হয়, এটা একটু তুলনামূলক কঠিন, এটা তুলনামূলক ইজি। সো এটা এই কারণে গাঢ় হলুদ হয়, অর্থাৎ এটা খুব বেশি শক্তি শোষণ করতে পারে। বা এখানে আমি একটু শক্তি দিলাম, এখানে শক্তি দিলাম, দেখা যাবে যে এটা খুব ইজিলি ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর এটা মানে কম ইজিলি ট্রান্সফার হচ্ছে। সো যেটা পোলারায়ন বেশি করতেছে, যেটা তাড়াতাড়ি ট্রান্সফার হইতে পারতেছে, সেটার কালারটা খুব গাঢ় হলুদ হবে, আর এটার কালারটা হালকা হলুদ হবে, পোলারায়ন কম হওয়ার কারণে। বুঝাইতে পারছি ব্যাপারটা? গত ক্লাসের লেকচার যারা দেখে আসছো তাদের এই জিনিসটা বোঝার কথা। ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, শোষণ বর্ণালী সৃষ্টি হয়, যেটাকে আমরা কালার হিসেবে দেখি। এটাকে আমরা কী হিসেবে দেখি? কালার হিসেবে দেখি। আচ্ছা, এখন আসো এখানে আর কী কী আছে আমি দেখি। আর কিছু দেখি না। এই যে AgI গাঢ় হলুদ হয়, ঠিক এরকম AgCl2, দেখো AgCl2 সাদা কিন্তু AgI2 লাল, PbCl2 সাদা কিন্তু PbI2 সোনালী হলুদ হয়ে থাকে। এগুলোর ব্যাখ্যা তুমি দিতে পারবা। ধাতব কার্বনেটের তাপীয় স্থিতি, ভাই এই জিনিসটা ইজি, ধাতব কার্বনেট নিয়ে ভেজাল লাগে না। দেখো ধরো আমার হাতে আছে সোডিয়াম কার্বনেট, Na2CO3, পটাশিয়াম কার্বনেট আছে K2CO3। তাহলে দেখো সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেটের ভাঙন কিসের উপর ডিপেন্ড করে? চার্জের উপর ডিপেন্ড করে। দেখো Na+ আর CO3 2- ক্রিয়েট হচ্ছে, আর ওটা হচ্ছে K+ আর CO3 2- ক্রিয়েট হচ্ছে। তো Na+ আর K+ এর মধ্যে K+ এর আকার বড়, সাইজ যদি চিন্তা করি তাহলে K+ এর আকার হচ্ছে সাইজ অনুযায়ী বড় হয়, Na+ এর সাইজ বড় হয়। ক্যাটায়নের আকার
যত ছোট হবে তার পোলার আয়ন তত বেশি হবে। অর্থাৎ পোলার আয়নের কথা যদি চিন্তা করি, পোলার আয়ন হিসেবে কার পোলার আয়ন বেশি? Na প্লাসের পোলার আয়ন বেশি, কারণ ক্যাটায়নের আকার ছোট, K প্লাসের পোলার আয়ন কম। আচ্ছা, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার পোলার আয়নের ক্যারেক্টারের সমান, তার মানে আয়নিক ক্যারেক্টার এই কোভ্যালেন্ট ক্যারেক্টারের উল্টা হবে। দ্যাট মিনস Na প্লাস থেকে K প্লাসের আয়নিক ক্যারেক্টার বেশি হবে। সরি, হ্যাঁ, Na প্লাস থেকে K প্লাসের আয়নিক ক্যারেক্টার বেশি হবে। Na প্লাস থেকে K প্লাসের যদি আয়নিক ক্যারেক্টার বেশি হয়, তার মানে K প্লাসের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে। দ্যাট মিনস K প্লাস আর CO3 মাইনাসকে ভাঙতে বেশি শক্তি লাগবে, Na প্লাস আর CO3 মাইনাসকে ভাঙতে কম শক্তি লাগবে। এটা যদি গলনাঙ্ক কম, তাহলে এটার গলনাঙ্ক বেশি, দ্যাট মিনস আলটিমেটলি এটার ভাঙতে বেশি শক্তি লাগবে, তার মানে এটা বেশি স্থায়ী, বেশিক্ষণ স্থায়ী থাকবে। অর্থাৎ K2CO3 হচ্ছে তোমার বেশি স্থায়ী কার্বনেট, Na2CO3 হচ্ছে কম স্থায়ী কার্বনেট। অর্থাৎ এটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে। ধরো যে এটা ভাঙতে 1000 শক্তি লাগলে এটাকে ভাঙতে 800 শক্তি লাগবে। ঠিক আছে, জিনিসগুলো তোমরা নিজেরা ব্যাখ্যা দিতে পারবা। আচ্ছা, মৌলের কর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস আসি। মৌলের কর্ণ সম্পর্কে এই জিনিসটা আছে, এটা শেষ করে দিলে তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা ভ্যান ডার ওয়েলস ফোর্স নিয়ে কথা বলবো। কর্ণ সম্পর্ক মানে কি? ধরো আমি একটা পিরিয়ডিক টেবিল বের করি, তাহলে তোমাদেরকে বুঝাইতে পারবো ভালো করে। পিরিয়ডিক টেবিল বের করলে দেখো, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। সো এই পিরিয়ডিক টেবিল অনুযায়ী একটা জিনিস চিন্তা করো, দেখো কর্ণ সম্পর্ক দেখা যায় যে 2 এবং 3 নম্বর গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা মোটামুটি সত্য হয়, বাকিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি সত্য না। দেখা যায় কি যে মৌলের কর্ণ বরাবর, আমরা কর্ণ বরাবর যদি যাই তখন কর্ণ বরাবর তাদের সম্পর্কের মিল পাওয়া যায়, কর্ণ বরাবর তাদের ক্যারেক্টারের মিল পাওয়া যায়। এখন এই যে কর্ণ বরাবর তাদের ক্যারেক্টারের মিল পাওয়া যায়, সেটার কারণ কি? দেখা যায় যে তাদের ক্যাটায়নের সাইজ সমান হয়, অ্যানায়নের সাইজ সমান হয়, তারা সেম টাইপের মানে ধরো যে পোলার আয়ন ঘটায়, মানে তাদের ক্যারেক্টারগুলো মোটামুটি সেম হয়, তাদের সাইজও সেম হয়, প্রায় সেম, এতটা সেম না, প্রায় সেম। এটা কেন? আচ্ছা দেখো, ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে আমরা বাম থেকে ডানে গেলে যেই টাইপের একটা সিচুয়েশান ক্রিয়েট হয় বা যেই অর্ডারটা ক্রিয়েট হয়, উপর থেকে নিচে গেলে তার অপোজিট অর্ডার ক্রিয়েট হয়। ওটা জিনিসটা আমি তোমাকে বুঝাই। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হতে থাকে? কমতে থাকে। কিন্তু উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার কি হতে থাকে? বাড়তে থাকে। বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। অর্থাৎ বাম থেকে ডানে যেই সম্পর্ক আসে, বেশিরভাগ ক্ষেত্রে বাম থেকে ডানে যেই সম্পর্ক আসে, উপর থেকে নিচে তার অপোজিট রিলেশনশিপ আসে। এখন কাহিনী কি, ধরো আমি এই লিথিয়ামের, আমি ফর এক্সাম্পল বোঝাচ্ছি, লিথিয়ামের সাইজ হচ্ছে ধরো যে 10। এখন আমি বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়? কমে। অর্থাৎ বাম থেকে ডানে গেলে যদি পরমাণুর আকার কমে, তাহলে ধরো যে বেরিলিয়ামের আকার হচ্ছে তোমার কমে গেল, 7 হয়ে গেল। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, সো পরমাণুর আকার বাম থেকে ডানে যাওয়ার কারণে এখানে 7 হয়ে গেল। এখন আমরা চিন্তা করো, তাহলে বেরিলিয়ামের আকার 7, কিন্তু দেখা গেল যে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে। তার মানে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার বেশি, ম্যাগনেসিয়ামের আকার হয়ে গেল 9.5। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস আমি ডান দিকে এক ঘর গিয়ে আমি একটা জিনিস কমাইলাম, আবার এক ঘর নিচে আইসা আমি একটা জিনিস বাড়াইলাম। তার মানে প্রথমে কমাইছি টাকা, তারপরে আবার বাড়াইছি টাকা। দ্যাট মিনস টাকা প্রায় সমান সমান হয়ে গেল। ধরো এখানে 9.5 না দিয়ে বেরিলিয়াম থেকে যখন ম্যাগনেসিয়াম আসবে, পরমাণুর আকার কেউ বাড়বে, পরমাণুর আকার বাড়তে 7 থেকে বাইরে 10 হয়ে গেল। তখন দেখা গেল যে এই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের পরমাণুর আকার মোটামুটি সেম। ব্যাপারটা এই কারণে সত্যি হইল যে আমি বাম থেকে ডানে যাওয়ার সময় যতটুকু কমছে, উপর থেকে যখন নিচে নামছি, তার পাশের ঘরে উপর থেকে যখন নিচে নামছি, তখন ঠিক ততটুকুই বা তার কাছাকাছি পরিমাণ বেড়ে গেছে।
চিন্তা করে দেখো, আবার চিন্তা করে দেখো, বুরন আর এই সিলিকনের সাথে কিছুটা, বুরন সিলিকনের সাথে কিছুটা মিল সম্পন্ন। কেন মিল সম্পন্ন? সেটা কারণ হচ্ছে দেখো, বুরনের পারমাণবিক ব্যাসার্ধ ধরো যে 6, কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কমে গেছে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, এটা হয়ে গেল 5। আবার উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়? বাড়ে। তাহলে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাইরে ধরো যে 6 হয়ে গেল, কারণ কার্বনে যদি 5 হয়, 5 থেকে বাড়বে তাহলে 6 হয়ে গেল। দ্যাট মিন্স আমি বাম থেকে ডানে যাওয়ার সময় যতটুকু কমছে কতটুকু? 1। উপর থেকে নিচে নামার সময় ওই ঘরে উপর থেকে নিচে নামার সময় 1 আমার কী হয়েছে? তোমার আলটিমেটলি বেড়ে গেছে। সো যতটুকু কমছে ঠিক ততটুকু বাড়ছে বা প্রায় ততটুকু বাড়ছে। দ্যাটস ওয়াই দেখা গেছে যে তাদের মধ্যে একটা সমান একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই তাদের ধর্মগুলোর মধ্যে মিল পাওয়া যায়, বাট মিল নাও পাওয়া যাইতে পারে। তুমি বাম থেকে ডানে যাওয়ার সময় তোমার যতটুকু পরিমাণ কমছে একটা ফ্যাক্টর, উপর থেকে নিচে যাওয়ার সময় যদি ওই ফ্যাক্টরটা তার থেকে আরও বেশি বেড়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না। যেমন ধরো যে এটার মধ্যে কোনো কর্ণ সম্পর্ক নাই, এদের মধ্যে কর্ণ সম্পর্ক মোটামুটি দেখা যায় না। দেখা না যাওয়ার কারণ হচ্ছে, ধরো মলিবডিনাম থেকে আমি যখন এখানে আসলাম 42, এখানে যখন আসলাম, ধরো এটার পারমাণবিক আকার ছিল 40, ফর এক্সাম্পল 40। এটার পারমাণবিক আকার ধরো যে বাম থেকে ডানে গেলে কমে যায়, সো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হয়ে গেল ধরো যে 37। এখন আমরা তো জানি এই টিসি থেকে যখন এটাতে আসবো, আরিতে আসবো, তো উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে। এটা বাইরে হয়ে গেল ধরো যে এটা তো 37 ছিল, এটা বাইরে হয়ে গেল ধরো যে তোমার 45। অর্থাৎ বাম থেকে ডানে যাওয়ার সময় আমার কম ছিল 3, কিন্তু উপর থেকে নিচে নামার সময় আমার বাইরে গেল হচ্ছে 7। তো আলটিমেটলি এই মলিবডিনাম আর আরিয়ের কি সম্পর্ক এখন ঠিক আছে? একটা 40 আর একটা 45, তাদের মধ্যে কোনো মিল থাকবে? মিল থাকবে না। আমি এই জিনিসটা বোঝাতে চাইতেছি যে এই কন্ডিশনটা উপরের জায়গাগুলোতে দেখা যায়, যে আমি বাম থেকে ডানে গেলে একটা ফ্যাক্টর যতটুকু কমতেছে, আমি উপর থেকে নিচে আসলে এক ঘর বাম থেকে এক ঘর ডানে গেলে যতটুকু কমতেছে, উপর থেকে এক ঘর নিচে নামলে দেখা যাচ্ছে আমার ওই ফ্যাক্টরটা ততটুকু রাইজ করতেছে। সো এই যে যতটুকু কমা ততটুকু রাইজ করা, আলটিমেটলি ফ্যাক্টরটা স্টেবলই বোঝা যাইতেছে। অর্থাৎ কর্ণ বরাবর যদি আসে, আমাদের কাছে মনে হয় যে তারা একটা সেম ক্যারেক্টার শো করে। এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। তাহলে বুঝছো কর্ণ সম্পর্কটা কেন? কর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণই হচ্ছে এটা, যে বাম থেকে ডানে গেলে আমাদের কোনো একটা ফ্যাক্টর যেই অর্ডার শো করে, উপর থেকে নিচে গেলে তার অপোজিট অর্ডার শো করে। তড়িৎ ঋণাত্মকতার কথাই ধরো, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, কিন্তু উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে আমি যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমে। ধরো বাম থেকে ডানে গেলাম, তড়িৎ ঋণাত্মকতা কিছুটা বাড়লো। আবার ইমিডিয়েট যখন আমি নিচে নেমে যাব, তখন ওই যে যতটুকু বাড়ছে ততটুকু তড়িৎ ঋণাত্মকতায় কমে গিয়ে আলটিমেটলি এই লিথিয়ামের সমান হয়ে গেল ম্যাগনেসিয়াম। বুঝাইতে পারছে? আর মনে হয় না যে আর বুঝাইতে হবে। ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে এই দেখো, লিথিয়াম ও ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ও অ্যালুমিনিয়াম, বুরন ও সিলিকনের মধ্যে ধর্মে সাদৃশ্যের কারণ, এবং সাদৃশ্যগুলো কি গিয়ে তাদের আয়নিক ব্যাসার্ধ সেম হয় মোটামুটি, তাদের আয়নীকরণ শক্তি সেম হয়, তড়িৎ ঋণাত্মকতা সেম হয়, পুলারীকরণ ক্ষমতা সেম হয়, আয়নিক চার্জের ঘনত্ব সেম হয়, বা কাছাকাছি হয়, একেবারে সেম না, কাছাকাছি। ঠিক আছে, তারপরে নেক্সট লেকচারে হচ্ছে আমরা এটা পড়ব। থ্যাংকস ফর ওয়াচিং।